তো যাই হোক, ওয়েলকাম আজকের এই জ্ঞানোথেরাপি। জ্ঞানোথেরাপি মানে হচ্ছে আমি যদি বাংলায় বলি সেটা হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট। হেলথ ম্যানেজমেন্ট, আমরা দেখেন অনেকে গাড়ি সার্ভিসিং করি প্রতি 3 মাস পর পর, বা গাড়িটা কিভাবে চলছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু গাড়ি মেনটেনেন্স করি। এখন আমাদের বডিটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মেনটেনেন্স চার্জ আছে, বা মেনটেনেন্স চার্জ লাগে না, কিন্তু আমাদের বডিটা প্রাকৃতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিছে। এটাকে কিন্তু আমরা কিভাবে মেনটেন করতে হয় এটা আমরা অধিকাংশ পিপল জানি না। এখন আমাদের সবাইকে কিন্তু সমান জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে, কিন্তু আনফরচুনেটলি আমাদের শুধু মেধাটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আহ, এটাকে ইউজ করব বা এটা কিভাবে আমরা টিকায় রাখবো সেটা এখন তো আমাদের হাতেই। তার মানে আপনার বডি, আজকের যে আলোচনাটা এখানে যারা অ্যাটেন্ডেন্স করছেন বা আমার কথাগুলো যাদের কানে পৌঁছাচ্ছে তাদের সবার জন্য বলছি, আপনি আজকে কথাগুলো শোনেন হচ্ছে আপনি আপনার হেলথটাকে কিভাবে মেনটেন করবেন। ডিএক্সএন সারা ওয়ার্ল্ডে একটাই প্রমোট করছে, সেটা হচ্ছে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। এই হেলথকে প্রমোট করতে গিয়ে ডিএক্সএন আজকে প্রায় 9 মিলিয়ন পিপলকে তাদের হেলথ মেনটেনেন্স শেখাচ্ছে, কিভাবে সুস্থ থাকা যায়, কিভাবে আপনার ফ্যামিলিকে সুস্থ রাখা যায়, এই বিষয়টা এই ডিএক্সএন কাজ করছে সারা ওয়ার্ল্ডে। তো চলেন আজকে হেলথ ম্যানেজমেন্ট এবং হাউ ক্যান সাপোর্ট ডিএক্সএন প্রোডাক্ট, আপনার এই হেলথ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিভাবে সাপোর্ট করতে পারে ডিএক্সএন প্রোডাক্ট, জাস্ট এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে চলেন জ্ঞানোথেরাপি। ওয়েলকাম। জ্ঞানোথেরাপি মিন্স হচ্ছে এই জ্ঞানধর্মা দিয়ে আপনি কিভাবে থেরাপিউটিক ভ্যালু নিতে পারেন। আজকের টোটালি এই আধা ঘন্টা 45 মিনিট থেকে 1 ঘন্টার যে আলোচনাটা, এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে কিছু আলোচনা করব যেগুলো আপনি একটু চোখ কান খোলা রাখলে আমার আলোচনাগুলো বুঝতে আপনার খুব একটা অসুবিধা হবে না। আমি একবার সাবলীল ভাষায় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলেন। এখন জ্ঞানধর্ম হচ্ছে যে আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত একটা জিনিস, গড গিফটেড। এটা আমরা কেউই কিছু করি নাই, জাস্ট এটা প্রাকৃতিতে ছিল। আমাদের বডিটাও কিন্তু ন্যাচারাল। দেখেন, আমাদের কোন একটা গাড়িতে যদি একটা হেডলাইট নষ্ট হয়ে যায়, এটা কিন্তু আপনাকে ঠিক করতে হয় বা ওয়ার্কশপে নিতে হয়। কিন্তু দেখেন আমাদের বডিতে যদি কোনো একটা জায়গায় আমরা একটু ইনজুরিড হই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এটা ন্যাচারালি সেরে উঠি। তো আমাদের খাবার দাবারও সবকিছু ন্যাচারাল কিন্তু। জ্ঞানধর্ম হচ্ছে যে একটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস, যেটা দিয়ে আমরা থেরাপিউটিক ভ্যালু, রেড মাশরুম, জ্ঞান মাশরুম, যেটা ঋষি মাশরুম বলা হচ্ছে, এটা দিয়ে কিভাবে আমাদের বডিটাকে আমরা মেনটেন করতে পারি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু এই মাশরুম সারা পৃথিবীতে রিসার্চ পেপার বলেন সবকিছু মিলে আজকে স্বয়ংসম্পূর্ণ, প্রায় 400 নিউট্রিশন এটার ভিতরে আছে, যতগুলো রিসার্চ আসছে তার মধ্যে কম বেশি 400 নিউট্রিশন আছে। তাহলে চলেন, এই আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে আমাদের বডিতে দুই ধরনের অ্যাপ্রোচ হচ্ছে, অর্থাৎ থেরাপির দিক থেকে। থেরাপির দিক থেকে দুই ধরনের অ্যাপ্রোচ হচ্ছে বডিতে, মানে আমরা বডিটাকে মেনটেন করার জন্য আমরা দুইভাবে মেনটেন করছি। একটা হচ্ছে ন্যাচারাল ফুড দিয়ে আমরা মেনটেন করছি, আরেকটা হচ্ছে কনভেনশনাল মেডিসিন দিয়ে মেনটেন করছি। এখন আমরা আজকে এখানে অ্যাপ্রোচটা দিয়ে জানবো যে ন্যাচারাল দিয়ে মেনটেন করলে আমরা আসলে আলটিমেটলি কোথায় যাচ্ছি, আর কনভেনশনাল মেডিসিন, গতানুগতিক প্রচলিত মেডিসিন দিয়ে আমরা আমাদের হেলথটাকে কোথায় নিচ্ছি। তো দুই মেনটেনেন্সকে আমরা আজকে জানবো, যে ন্যাচারাল মেনটেনেন্স এবং কনভেনশনাল মেনটেনেন্স। তো চলেন এখানে আমরা একটা ডিফারেন্স ওয়ে দেখি, যে অ্যাপ্রোচ। দেখেন, অ্যাপ্রোচের যে কথাটা বলা হচ্ছে, কে কিভাবে অ্যাপ্রোচ করছে। ন্যাচারাল ফুড যেটা অ্যাপ্রোচ করছে এটা হচ্ছে হলিস্টিক। হলিস্টিক মিন্স হচ্ছে ভেষজ, আয়ুর্বেদা, যেটা ন্যাচারাল, প্রাকৃতিক, এটাকে বলা হচ্ছে হলিস্টিক। আর কনভেনশনাল মেডিসিন হচ্ছে সিগমেন্টাল, অর্থাৎ ধরন অনুসারে আপনার আহ, ইয়ে অনুসারে, আপনার ডিজিজ অনুসারে আপনার যে মেডিসিনটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে কনভেনশনাল, অর্থাৎ সিগমেন্টাল, ধরন আপনার ওষুধ অনুসারে, রোগ অনুসারে আপনাকে যে ট্রিটমেন্ট করা হচ্ছে। আর ফোকাস, কে কোনটা ফোকাস করছে। হেলথ অর্থাৎ ন্যাচারাল ফুড যেটা, কনভেনশনাল মেডিসিন না, ন্যাচারাল যে ফুডটা, অর্থাৎ জ্ঞানোদর্মা বলেন বা ন্যাচারাল যে ফুডগুলা আমরা যে খাবার খাই সেটা আমাদের হোল বডিকে মেনটেন করছে। আর কনভেনশনাল মেডিসিন অনলি ফর ডিজিজ। তার মানে দুই জায়গায় দুইটা ধরন যদি আপনি একটু খেয়াল করেন, যে একটা হচ্ছে যে হোল বডি, হোল বডি মিন্স হচ্ছে একবারে টোটালি চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত, এটা হোল বডি। আর ডিজিজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আপনি কোনো না কোনো ডিজিজে ভুগছেন, এক একটা ডিজিজের জন্য আপনাকে এক একটা মেডিসিন দেওয়া হচ্ছে, দিস ইজ কল কনভেনশনাল মেডিসিন। তো এবার আসেন, ন্যাচারাল ফুড এর মেইন মেথড যেটা সেটা হচ্ছে প্রিভেনশন। একটু খেয়াল করতে হবে প্রিভেনশন। আমরা যে টিকা দিচ্ছি, টিকাটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের বডিতে আগে ভাগে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বিল্ড আপ করছি, বা এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আলাদাভাবে আগে থেকে আমরা প্রিপারেশন নিছি, দিস ইজ কল প্রিভেনশন।
আর কনভেনশনাল মেডিসিন হচ্ছে কিউর। আপনি কিছু ধরেন আমার অ্যাসিডিটি প্রবলেম, আমি জাস্ট অ্যাসিডিটি ওষুধ নিলাম বা মেডিসিন নিলাম, কিছুক্ষণ ভালো থাকলাম, তারপরে গিয়ে আমি আবার কন্টিনিউ করলাম। এটা হচ্ছে কিউরনেস, মানে যতক্ষণ আমি ইউজ করছি ততক্ষণ কিউর, কিন্তু এটার টোটাল প্রিভেনশন আসতেছে না। মানে আমি এক সময় এটা লাগতো না, আমার এই মেডিসিন লাগতো না, কিন্তু এখন লাগছে। তার কারণ হচ্ছে যে আপনার কাছে প্রিভেনশন নাই, বা প্রিভেনশন না থাকার কারণে আপনার কাছে এই অবস্থা। আর দুই হচ্ছে এরপরে প্রোডাক্ট হচ্ছে, এটা হচ্ছে সাপ্লিমেন্টারি প্রোডাক্ট। ন্যাচারাল প্রোডাক্ট গুলো হচ্ছে সাপ্লিমেন্টারি, মানে আমার খাবারের সহায়ক, সাপোর্টার। আমি যা খাবার খাচ্ছি তার মধ্যে যে গ্যাপিং আছে, গ্যাপিংটা ফুলফিল করছে। আর কনভেনশনাল মেডিসিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ড্রাগ, যেটা আমি টোটালি ইচ্ছা মতো খেতে পারবো না। এখানে এক ধরনের রেস্ট্রিকশন আছে, ডোজেস মেনটেন আছে, টাইমের ব্যাপার আছে, সবকিছু মিলে একটা রেস্ট্রিকশন পিরিয়ড আছে। কিন্তু সাপ্লিমেন্টারির জায়গায় কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, বিকজ এটা খাবার, ফুড। এটা হচ্ছে ভ্যারাইটি টাইপ আপনার কাছে। এবং আলটিমেটলি গোল যদি হিসাব করি, যে আলটিমেটলি আমরা কে কোথায় যাচ্ছি, ন্যাচারাল ন্যাচারাল ফুড যেটা যাচ্ছে সেটা হচ্ছে যে ওয়েলনেস। ওয়েলনেস মানে হচ্ছে আমি সুস্থতার দিকে যাচ্ছি, এটা হচ্ছে আমার সুস্থতা, আমাকে রাখবে, সুস্থ রাখবে, ভালো রাখবে। আর কনভেনশনাল মেডিসিন হচ্ছে বরাবর কারেকশন, মানে কিছুদিন যাওয়ার পরে দেখা যাচ্ছে আমার ওই ড্রাগটার কাজ করছে না, নতুন করে আবার কারেকশন করতে হচ্ছে ডে বাই ডে। এই হচ্ছে ন্যাচারাল এবং কনভেনশনাল ফুডের মধ্যে। যদি মেডিসিনাল, আমি যেহেতু থেরাপিউটিক ভ্যালু বলছি, থেরাপিটির ক্ষেত্রে ঠিক সেম ন্যাচারাল থেরাপিউটিক, যে ন্যাচারাল যে প্রোডাক্টগুলো, সেগুলোর কাজ হচ্ছে এই হলিস্টিক, টোটাল হেলথ ম্যানেজমেন্ট, টোটাল প্রিভেনশন, টোটাল সাপ্লিমেন্টারি, টোটাল ওয়েলনেস। আর কনভেনশনাল মেডিসিন হচ্ছে সিগমেন্টাল ডিজিজকে ফোকাস করছে, কিউর অ্যান্ড ড্রাগ কারেকশন। এটা ডে বাই ডে আজীবন চলবে, কিন্তু বাট কারেকশন হয়ে চলবে। এটা হচ্ছে গোলনেস। এখন আসেন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে অনেকের কাছে এই জ্ঞানোথেরাপিটা অনেকে একটু বুঝতে একটু অসুবিধা হয়। বাট এটা যদি আমরা যদি সত্যিকার অর্থে একটু খেয়াল করি, এটা খুব একটা জটিল কিছু না। যেমন ধরেন আমাদের স্বাস্থ্য ম্যানেজমেন্ট নিয়ে তো কথা বলছি আজকে, মানে আমার হেলথটাকে কিভাবে আমি মেনটেন করব, ম্যানেজমেন্ট করব। আর এই হেলথ যদি আমি ঠিক থাকে, তাহলে দেখা যাচ্ছে আমার ৮০ বছর ৯০ বছর গিয়েও কিন্তু আমি সুস্থ থাকবো, হেলদি থাকবো। আমরা সবাই একসময় মারা যাব। প্রশ্ন হচ্ছে যে আমি কি হসপিটালের বেডে মারা যাব, না নর্মাল ন্যাচারাল ওয়েতে মারা যাব। এই কাজটার দায়িত্ব আপনাকে নিতে হবে, আমি কিভাবে মেনটেন করবো এই হেলথটাকে। তো চলেন তাইলে প্রথম হচ্ছে যে প্রথম পিলারটা হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। এই পজিটিভ অ্যাটিটিউডটা আপনাকে কি করবে, স্ট্রেস রাখবে না। স্ট্রেস লেভেলটা আপনাকে রাখবে না, সব সময় হতাশা যে ভাবটা সেটা থাকবে না। পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড এটা আমাদের মানসিকতা কে ধরে রাখবে। দুই হচ্ছে আমাদের হেলদি লাইফস্টাইল। এই যে হেলদি লাইফস্টাইলের মধ্যে হচ্ছে যে আমি কি খাবার খাবো, কোন খাবারগুলো চয়েস করব, কোনগুলাকে অ্যাভয়েড করব। এই বিষয়গুলোর আমার একটু আপনার জ্ঞান থাকতে হবে, যে আমার সকালে কি খাওয়া উচিত, খালি পেটে কি খাওয়া উচিত, ভরা পেটে কি খাওয়া উচিত। এটাকে বলা হচ্ছে হেলদি লাইফস্টাইল। আর হচ্ছে হেলদি ডায়েট। হেলদি ডায়েট মিন্স হচ্ছে আপনি অতিরিক্ত যখন মানে দেখা যাচ্ছে আমার শরীর বেড়ে যাচ্ছে, ওভারওয়েট হয়ে যাচ্ছে, সেখানে আপনি আপনার শরীরটাকে কিভাবে কন্ট্রোল করবেন, এই ব্যাপারটা আপনার একটু জানা থাকা দরকার। তারপর হচ্ছে সাপ্লিমেন্টেশন, অর্থাৎ আমার পরিপূরক যে ঘাটতিটা, সেই ঘাটতিটা আমি কিভাবে ফুলফিল করতে পারি। তার মানে আমি আজকে হেলথ ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই ৪টা বিষয়কে বলা হচ্ছে ফোর পিলার টু হেলথ। আপনি এই স্বাস্থ্যের জন্য এই ৪টা পিলারকে টোটাল অ্যাকোমোডেটেড করতে হবে। একটা বিষয় সাপ্লিমেন্টেশন নিলেন কিন্তু বাকিগুলোর খবর থাকলো না, তাহলে কিন্তু হচ্ছে না। তো চলেন আজকে আমরা টোটালি আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টক্সিন অ্যান্ড ইনব্যালেন্স। অর্থাৎ দেখেন, এখানে টক্সিন অ্যান্ড ইনব্যালেন্স অফ বডি আর কজ বাই ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টর। এই টক্সিনটা আমাদের বডিটাকে ইনব্যালেন্স অফ বডি আর কজ বাই ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, অর্থাৎ ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টর হিসাবে কাজ করে। যেমন স্ট্রেচ। এই যে স্ট্রেচ এর কথা যদি বলি, স্ট্রেচ এর কারণে আজকে দেখেন, আজকে আমাদের পত্রিকার সবচেয়ে বড় হেডলাইন হচ্ছে সুশান্ত সিং। আমাদের যারা মিডিয়াতে কাজ, মিডিয়া ছবি গান বা যারা দেখে, খুব ফেমাস একজন নায়ক, আজকে কিন্তু মাত্র ৩৪ বছর বয়স, বলিউডের একজন নায়ক। দেখেন সে কিন্তু আজকে একজন ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। তার ইঞ্জিনিয়ারিং বেসে কিন্তু সে ৭ম পজিশন। সেই লোকটা আজকে ক্যারিয়ারে কোথায় থেকেও কিন্তু জাস্ট এই যে স্ট্রেচ লেভেলে থাকার কারণে কিন্তু আজকে সে দুনিয়াতে নাই। এবং এই স্ট্রেচে থাকার কারণে বহু লোক তার অল্প সময়ের মধ্যে তার প্রাণ হারিয়ে গেছে। তো এই স্ট্রেচটা হচ্ছে আমাদের বডিটা ইনব্যালেন্সের জন্য একটা বড় ভূমিকা।
দুই হচ্ছে মডার্ন লাইফস্টাইল। এই যে আমরা মডার্নে চলে আসছি সবকিছু আল্ট্রা মডার্ন। মডার্ন লাইফস্টাইল করতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের হেলথ ইমব্যালেন্স হচ্ছে। আমাদের বডিতে প্রচুর টক্সিন ঢুকতেছে প্রতিনিয়ত এবং রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল আমাদের যে রেডিয়েশন বিভিন্ন ধরনের সাউন্ড পলিউশন, হ্যাঁ? এগুলা এই যে সাউন্ড শব্দ দূষণ যেটাকে বলছি। আমরা অনায়াসে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সাউন্ড প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছি। এবং এয়ার পলিউশন, এটা নিয়ে তো কথা বলার কোনো স্কোপই নাই যে আমরা কিন্তু সারা পৃথিবীতে কিন্তু এয়ার পলিউশনের মধ্যে কততম অবস্থানে আছি এটা আমরা কম বেশি সবাই জানি। তারপরে পলিউটেড ওয়াটারে যদি চিন্তা করে দেখেন পানি দূষণের মধ্যে বাংলাদেশের অবস্থা কোথায় যদি চিন্তা করি সারা ওয়ার্ল্ডে কিন্তু পানি দূষণ কি পরিমাণ হচ্ছে সেটা আমরা জানি। এরপরে কেমিক্যাল, রাসায়নিক, এরপরে ড্রাগ। তার মানে আমরা এই যে স্ট্রেচ মডার্ন লাইফস্টাইল, ফ্রি রেডিক্যাল, এয়ার পলিউশন বা ওয়াটার পলিউশন, কেমিক্যাল, ড্রাগ, এই টোটাল এই কম্বাইন্ড জিনিসগুলোই আমাদের বডিকে টক্সিন এবং ইনব্যালেন্স করছে। অর্থাৎ বডিতে একদিকে টক্সিন ঢুকতেছে, অন্যদিকে ইনব্যালেন্স করছে। এরপর হচ্ছে দা ইটিং হ্যাবিট। এই জায়গাগুলোতে সত্যি তাই। এই আপনার আমরা যখন খেতে বসছি তখন টু মাছ খাচ্ছি, অনেক বেশি পরিমাণে খাওয়া হচ্ছে। এরপর ইটিং টু আপটেন, দেখাচ্ছে আমরা সময়ের সাথে খাচ্ছি না, খেতে পারছি না, একটু এদিক ওদিক হচ্ছে, দেখাচ্ছে সকালেরটা বিকালে, বিকালেরটা রাতে, এরকম একটা এটা হচ্ছে মডার্ন লাইফস্টাইলের কারণে যেটা হচ্ছে আমার মনে হয়। এরপর হচ্ছে ইটিং টু ফাস্ট, অনেক বেশি খুব গপ 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 করে দেখাচ্ছে সময় নাই, মানে দেখাচ্ছে আপনার সবকিছু করার সময় আছে, খাওয়ার সময় নেই, খাওয়ার সময় দেখাচ্ছে নাভিশ্বাস অবস্থা। আর এরপরে দেখা যাচ্ছে ইটিং টু মাচ অ্যাসিডিক ফুড। অ্যাসিডিক ফুড মানে দেখা যাচ্ছে সারাদিন আপনি খালি পেটে থেকে দেখা যাচ্ছে একবারে ভাজা পোড়া দিয়ে আপনি পেট ভরতেছেন। প্রচুর পরিমাণে অ্যাসিডিটি তৈরি হচ্ছে যেটা আপনি পরবর্তীতে সারা রাত ঘুমাতে পারেন নাই। এই যে বিষয়গুলো আমরা জানি না। আমাদের এই মেইনটেন্যান্স বডিটা কিভাবে মেইনটেইন করবে সেটা আমরা জানি না বা বুঝতেছি না। ইটিং টু মাচ কুকিং, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় রান্না করা। যেমন ধরেন এইখানে আসার আগ পর্যন্ত আমি নিজেও জানতাম না যে অতিমাত্রায় রান্না করা খাবারের মধ্যে কিছুই নাই। যেমন শাক শাকসবজির কথা যদি বলেন, আপনি শুধু যদি বেশি পরিমাণে সেদ্ধ করা হয় তখন দেখা যাচ্ছে এটার মধ্যে কিছুই থাকে না। এবং ইটিং টু লিটল গ্রিন ভেজিটেবল, এই যে সবুজ শাকসবজি কম খাওয়া। আমাদের দেখা যাচ্ছে ফ্রিজেন ফুড বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে আমরা খুব ইজি রান্না চাই, যে ফ্রিজ থেকে মাছ রান্না করে, মাংস রান্না করে, খুব সহজাত জিনিসগুলা, সবজি কাটাকাটি করে বাজার থেকে নিয়ে এসে রান্না করা, এইসব বিষয়গুলো কিন্তু অনেকেই আমরা পর্যাপ্ত পরিমাণে খাওয়ার অর্থাৎ যে ঝামেলা, এই ঝামেলাটা পাইতে চাই না। তাহলে আমি এখানে যে বিষয়গুলো আলোচনা করছি একটু খেয়াল করে দেখেন তো। আমরা যাদের পকেটে পয়সা নাই, দেখা যাচ্ছে ওরা কিন্তু পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড না থাকার কারণে কিন্তু আমরা খুব স্ট্রেচে আছি। আমরা মডার্ন লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে দেখা যাচ্ছে খাবারের ভারসাম্য নাই, সকালেরটা বিকালে, বিকালেরটা রাতে। এরপরে সাউন্ড পলিউশন, এটা আমাদের আছে, এগুলো আমরা জানি, এগুলো আমাদের কোনো অবস্থায়, বাতাস আমরা রুখতে পারবো না, পানি আমরা না খেয়ে থাকতে পারবো না, সাউন্ড আমাদের না চাইলেও কিন্তু কানে দিতে হবে, কারণ কানে আমরা তুলা দিয়ে রাখতে পারবো না। আর কেমিক্যালের কথা যদি বলি, কেমিক্যালের সর্বদাই ছড়াছড়ি, ভেজিটেবল থেকে শুরু করে ফলমূল সব জায়গায়, এটা আমরা কেনা জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা চাইলে এগুলা থেকে আমরা চাইলেও আমরা নিজেদেরকে বাঁচাইতে পারবো না, কারণ আমাদেরকে খেতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কিভাবে এটাকেও, কোন জায়গা থেকে আমরা টক্সিন ঢোকা বন্ধ করতে পারবো না, কিন্তু ইনব্যালেন্স বডিকে, ইনব্যালেন্সটাকেও ব্যালেন্স করতে পারছি না, তাইলে কি করব আমরা? মানে আমাদের করণীয় কি? তাহলে আজকে থেকে কি করতে হবে সেটা হচ্ছে যে সর্বোচ্চ আপনার একটা কমন সেন্স খাটাইতে হবে, যে সেটা হচ্ছে যে আমি একটু বেশি পরিমাণে খাওয়াটা একবারে টোটালি, যে একবার গলা পর্যন্ত সেই জায়গাটাতে না নিয়ে যতটুকু সুইটেবল আপনি অতটুকু নেবেন। অ্যাসিডিক ফুডটাকে একটু কমাবেন। কুকিং, অতিরিক্ত মাত্রায় কুকিং করা থেকে, যেমন যতটুকু সেদ্ধ হলেই আপনার খাওয়ার উপযোগী সেভাবে আর একটু খেয়াল রাখতে হবে, এবং গ্রিন ভেজিটেবলকে আপনি মিক্স ভেজিটেবল আপনার খাওয়ার রুচি ডেভেলপ করতে হবে। তাহলে কি হবে, আমাদের বডিকে ব্যালেন্সিং করা যাবে। আমরা এই আলোচনাগুলো দেখেন, যেই জায়গাটাতে আমরা আসছি খুবই 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 ইম্পর্টেন্ট। বডি অ্যাজ দ্য বেস্ট ডক্টর। একটু খেয়াল করেন তো, এই কথাটা বলা হচ্ছে, আমরা বলছি না, এটা আজকের দুনিয়ায় ডক্টরেরই বলছে যে আপনার বডিটাই হচ্ছে আপনার সবচেয়ে বেস্ট ডক্টর। কারণ এইটার প্রতিরোধ ক্ষমতা এটার ভিতরেই আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটার একটা ক্ষমতা লিমিটেশন আছে। লিমিটেশনটাকে যখন এক্সিট করে তখন কি, কি হয়? আমরা এই বিষয়ে জানবো। আমাদের ডিএক্সএন বহু ডক্টরকে আমরা এভাবে বলতে দেখেছি যে, আপনারা অসুস্থ হলে দেখা যাচ্ছে আমাদের কাছে আসেন। আর আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট এর কাছে গেছি বা ডিএক্সএন এর কাছে আসছি। বিকজ
ওনারা বুঝতে পারছে যে আমাদের বডিটাই হচ্ছে মেইন ডক্টর। আমাদের থেকে ইম্পোর্টেন্ট হচ্ছে বডিটা মেইনটেনেন্স। সো আজকে আমরা যা শিখতেছি যে হচ্ছে ফুল মেইনটেনেন্সটা শিখতেছি। তো চলেন এখানে ডিফারেন্স লেভেল অফ দ্য বডি টু ডিল উইথ টক্সিন। টক্সিনটাকে বডি কিভাবে ডিল করে? চলেন আমরা একটু আলোচনাটা করি। প্রথম, নাম্বার 1, ফার্স্ট লেভেল ডিফেন্স। এটা প্রথম লেভেলে কি করছে? ডিসচার্জ পাস। এটা বডিটাকে ডিসচার্জ করছে, মানে কিছু জিনিসকে সে বের করে দিচ্ছে। সেকেন্ড, সেকেন্ড হচ্ছে এটা ফুট এ সাইড পাস, মানে সেকেন্ড ডিফেন্স হচ্ছে এটা বডি, আপনার বডিতে বডিতে যে টক্সিন গুলো ঢুকছে সেই টক্সিন গুলোকে সে কিভাবে বডি ডিল করছে এই কথাটা এখানে বলা হচ্ছে। তাহলে আপনি যদি জানেন যে আপনার বডিতে যে টক্সিন ঢুকছে প্রতিনিয়ত বা এগুলো আসলে কোথায় যাচ্ছে বা এটা আপনাকে আলটিমেটলি কোথায় নিচ্ছে, ফার্স্ট লেভেল হচ্ছে এটা ডিসচার্জ করছে, বডি থেকে এটা বের করে দিচ্ছে। সেকেন্ড হচ্ছে সে যেগুলা বের করতে পারছে না সেগুলাকে সে একটা সাইড করে রাখতেছে। থার্ড হচ্ছে এটা টিউমার ডেভেলপিং পাস, অর্থাৎ এটা একটা লেভেলে কি টিউমার ডেভেলপ করছে। তাহলে আমাদের ডক্টর সাহেব আমাদের বডিতে যেহেতু ডক্টর, বেস্ট ডক্টর, তাহলে এই ডক্টর কি কাজ করছে? তিনটা কাজ করতেছে। তাহলে প্রথম নাম্বার ওয়ান যে কাজটা করছে সেটা হচ্ছে ডিসচার্জ করছে। কিভাবে ডিসচার্জ করছে? টক্সিন উইল বি ডিসচার্জ ফ্রম দ্য বডি অ্যাজ, এই টক্সিন কিভাবে বডিকে ডিসচার্জ করছে। আচ্ছা, টক্সিনের বাংলা যদি বলি এটা তো বিষ। এই অর্থাৎ ড্রাগও ওয়ান কাইন্ড অফ বিষ। আপনার সীসা, আমাদের যে নাকের মধ্য দিয়ে প্রতিনিয়ত বাতাসের সাথে সীসা ঢুকতেছে সেটাও ওয়ান কাইন্ড অফ বিষ। আমাদের খাবারের মধ্যে যে কেমিক্যাল খাচ্ছে সেটাও ওয়ান কাইন্ড অফ বিষ। এই বিষই কিন্তু আমাদের টক্সিন। এটাকে আমরা কিভাবে বের করতেছি আমাদের বডি ডক্টর? প্রথম প্রথম নাম্বার ওয়ান হচ্ছে সুইটস। এটা হচ্ছে সুইটস মানে হচ্ছে, এটার শব্দ হচ্ছে ঘাম। এই যে অনেকে দেখবেন ঘামে প্রচুর দুর্গন্ধ, এই ঘামটা দিয়ে কিন্তু আমাদের ডিসচার্জ হচ্ছে টক্সিন। দুই, ইউরিন। ইউরিন দেখবেন আপনি যখন পাস করছেন তখন দেখা যাচ্ছে এটার মধ্যে অনেক সময় দুর্গন্ধ প্রচন্ড। একজন দেখা যাচ্ছে ওয়াশরুমে ঢোকার পরে আমরা কিন্তু অনেকে ঢুকতে পারছি না, এরকম একটা বিশ্রী দুর্গন্ধ হচ্ছে। এরপর হচ্ছে প্লাগেম। এটা হচ্ছে যে আপনার এটাকে বলা হচ্ছে কফ। যেমন অনেকে দেখা যাচ্ছে আপনার চাকা 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 কফ আসতেছে, আপনার আমরা কফ কাশি এগুলোর মধ্য দিয়ে দেখা যাচ্ছে আমাদের এটাকে ডিসচার্জ করছে। এরপরে হচ্ছে ৪ নাম্বার হচ্ছে টুলস, অর্থাৎ মলের মধ্য দিয়ে আমাদের টুলস। তার মানে আমাদের ডক্টর, আমাদের বডি বেস্ট ডক্টর, এই ডক্টর প্রথম যে কাজটা করছে সেটা হচ্ছে সে এই ৪ টা ওয়েতে আমাদের বডিতে টক্সিন গুলাকে ডিটক্সিফাই করতেছে, মানে পরিষ্কার করতেছে। এটুকু তো আমরা ক্লিয়ার। নাম্বার ক্লিয়ার, নাম্বার 1। নাম্বার 2, সেকেন্ড লেভেল হচ্ছে সেকেন্ড লেভেলে কি প্রতিরোধ করতেছে বা কি প্রতিরক্ষা করতেছে? বলছি দা ফুট এ সাইড পাস, অর্থাৎ সে একটা সাইডে সেটা রেখে দিচ্ছে। অর্থাৎ সেটা সে আর ওই আগের যে জায়গাগুলা সেটা, অর্থাৎ ঘাম, ইউরিন, কফ, টুলস এর মধ্য দিয়ে সেগুলো পাস করতে পারছে না। তাহলে সেটা কি করতেছে সে? দেখেন, টক্সিন উইল বি ক্রিস্টালাইজড অর কম্বাইন্ড উইথ ইনার্ট ম্যাটেরিয়ালস। অর্থাৎ এখানে বলা হচ্ছে টক্সিন গুলা কি করতেছে? কম্বাইন্ড, অর্থাৎ ম্যাটেরিয়ালস, ভিতরের উপাদানগুলাকে জমাট বাঁধতেছে। অর্থাৎ এই স্বচ্ছ জিনিসগুলাকে সে কি করতেছে? একটা জমাট বাঁধতেছে। এখন এই যে বুঝবেন, লাইনটার পরের লাইনটাই বুঝবেন, ক্রিস্টালাইজড ইনটু ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড মিন্স হচ্ছে ইউরিক অ্যাসিডকে আমরা কিন্তু একটা, যেমন ধরেন ইউরিক অ্যাসিডিকের কারণে অতিরিক্ত মাত্রায় দেখা যাচ্ছে আমাদের অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, আমাদের জয়েন্ট গুলা পেইন করতেছে এবং আহ, দেখা যাচ্ছে আমরা হাত নাড়াইতে পারছি না, পা নাড়াইতে পারছি না, দেখা যাচ্ছে বিভিন্ন সময় এ ধরনের প্রবলেম গুলো, এটাকে বলা হচ্ছে ইউরিক অ্যাসিড তৈরি করছে। অতি মাত্রায় ইউরিক অ্যাসিড হলে আপনার বডিতে ঘামের দুর্গন্ধ হবে প্রচুর, যেটা বলা হচ্ছে। তো ক্রিস্টালাইজ এটা কি করতেছে? তাইলে যেগুলো বের করতে পারছে না সেগুলোকে সে ইউরিক অ্যাসিড এবং স্টোন, পাথর, আমরা দেখেছি যে স্টোমাকে পাথর হচ্ছে, আমাদের বিভিন্ন জায়গায় গল ব্লাডে পাথর হচ্ছে, এই পাথরের তৈরি করছে হচ্ছে যে এই টক্সিন গুলা। তাহলে আমরা বুঝে যাচ্ছি যে আসলে আলটিমেটলি প্রথম টক্সিন কোথায় ছিল আর এখন কোথায় আছে। তার মানে সে যেটা বের করতে পারছে না ডক্টর সাহেব, সেটা কি করতেছে? সে বডির কোন একটা জায়গায় একটা সাইড করে রেখে দিচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের বডিতে ইউরিক অ্যাসিড হওয়ার কারণ হচ্ছে, আমাদের বডিতে একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের বডিতে টক্সিন ঢুকছে, বিষ ঢুকছে।
এখন কি করতে হবে? তাহলে আসেন। ২ হচ্ছে combined with inert materials to from cholesterol and fat. এই যে পরেরটা হচ্ছে যে সে জমাট বাড়তেছে ম্যাটেরিয়ালস গুলা যে এই যে বিভিন্ন উপাদানগুলাকে একত্রিত করে সে কোলেস্টেরল এবং ফ্যাটি করতেছে। যেমন অনেকে বলছে না ফ্যাটি লিভার হচ্ছে, অনেকে দেখা যাচ্ছে আপনার কোলেস্টেরল অর্থাৎ আমাদের রক্তনালীটাকে কোলেস্টেরলের লেভেলটা বেড়ে যাচ্ছে। এই যে তার মানে আপনি যদি একটু আগেরটা চিন্তা করেন তাইলে কি হচ্ছে? ১ম হচ্ছে যে বের করতে যেগুলা পারছে না এগুলাকে কি করতেছে? ইউরিক অ্যাসিডে রূপান্তর করছে, স্টোনে যাচ্ছে, এই যে কোলেস্টেরল লেভেল, ফ্যাট লেভেল। তাইলে কম্বাইন্ডলি জিনিসটা আমাদের ডক্টর সাহেব কি করতেছে? এটা আসলে সে একটা সাইডে রাখার চেষ্টা করতেছে। আর এই একটা সাইডে রাখতে গিয়ে দেখা যাচ্ছে কোলেস্টেরল লেভেলের জন্য আমরা ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করছি, ফ্যাটের জন্য ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করছি, ইউরিক অ্যাসিডের জন্য ডক্টরের কাছে, স্টোনের জন্য ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করছি। তাহলে কিন্তু মেইন ডক্টর এগুলাকে কি করতেছে? মেইনটেইন করতেছে। তাহলে এখন প্রশ্ন, থার্ড, থার্ড লেভেলে গিয়ে কি করতেছে? টিউমার ডেভেলপিং পাস। এবারে থার্ড লেভেলে গিয়ে টক্সিন দা cannot be discharged from the body after a long period of time will develop into health problems such as tumor. এটা অনেক প্রবলেম গুলোর মধ্যে একটা প্রবলেম সেটা ক্রিয়েট করছে যে টক্সিন গুলো বেরোতে পারছে না, মানে ডিসচার্জ করতে পারছে না। তখন সে একটা লং পিরিয়ড শেষে তখন কি হয়, এটা টিউমার ডেভেলপ করে। যেমন আমরা দেখি, একটু খেয়াল করে দেখেন তো, আমাদের বডিতে প্রতিনিয়ত সেল তৈরি হচ্ছে, প্রতিনিয়ত ড্যামেজ হচ্ছে। এইটা। এরপর দেখা যাচ্ছে টক্সিন জমতে, জমতে সেটা দেখা যাচ্ছে এক জায়গায় এটা জমা হচ্ছে। এই জমাট বাঁধাটা একটা সময় দেখা যাচ্ছে আপনার টিউমারে ডেভেলপ করতেছে। তার মানে যদি আপনি টিউমারের আগের স্টেজ যদি তৈরি করেন তাহলে এটা কি? এটা হচ্ছে ড্যামেজ বা কিছু টক্সিন, এগুলাকে সে কম্বাইন্ডলি জমাট বেঁধে সেটা টিউমারে রূপান্তর করছে। এটাই। এবং সেটা ব্রেইন টিউমার হতে পারে, সেটা পেটে হতে পারে, সেটা কোনো একটা মাংসপেশিতে হতে পারে। দিস ইজ, তার মানে আপনি যদি চিন্তা করে দেখেন, আমি যে ৩ টার কথা বলছি, আমি যদি একটু ১ম থেকে একটু রিমাইন্ড করি আপনাদেরকে, তাহলে আমাদের বডির দ্য বেস্ট ডক্টর টক্সিনকে ডিল করার জন্য ১ম লেভেল হচ্ছে সে ডিসচার্জ করছে ৪ টা লেভেলে। সে ঘাম, ইউরিন এবং কফ এবং মলমূত্রের সাথে। 2nd লেভেলে গিয়ে দেখা যাচ্ছে সেটা যেটা করছে সেটা হচ্ছে সে জমাট বাঁধতেছে ইউরিক অ্যাসিড, স্টোন বা কোলেস্টেরল, ফ্যাটি লেভেল করে একটা সাইড করতেছে সে, যেগুলা বের করতে পারছে না। 3rd লেভেল হচ্ছে গিয়ে সে দেখা যাচ্ছে একটা জায়গায় সে জমাট বেঁধে টিউমার আকারে ডেভেলপ করছে। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের মনে হয় এই ডক্টরের কাজ সে ডক্টর করতেছে, কিন্তু সে কি করবে? নিরুপায় না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই জ্ঞানদর্মা সাপোর্ট দ্য বডি। জ্ঞানদর্মার কাজটা কি তাহলে? এই মাশরুমের কাজটা কি তাহলে? এই মাশরুমের কাজটা হচ্ছে এই যে এতক্ষণ পর্যন্ত যে আমাদের ডক্টরের কথা বললাম, সে ডক্টরটাকে সাপোর্ট করবে। হেলথ অর্থাৎ এটা পুরাটাকে মেইনটেইন করতে সে বিশাল ভূমিকা পালন করবে। নাম্বার 1, এখানে দেখেন আমাদের ২ টা যে আমাদের এই মাশরুম, আমরা জানি সবাই যে আমাদের মাশরুমটাকে আমরা ২ টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে যে ৯০ দিনের মাশরুম, যেটাকে আমরা বলছি ঋষিজ্ঞানো বা আরজি। আরেকটা মাশরুমকে আমরা ভাগ করছি সেটা হচ্ছে জিয়াল, গ্যানোসিলিয়াম বা দেখা যাচ্ছে ১৮ দিনের মাশরুম। দুটাই একই মাশরুম, কিন্তু জাস্ট বয়সের পার্থক্য। এই বয়সের ভ্যারাইটিটা বোঝার জন্য একটা নারকেল গাছের সাথে কম্পেয়ার করা যায়। যেমন একটা নারকেল গাছের ডাব এবং নারকেল ২ টাই হচ্ছে, বাট ডাবের মধ্যে যে গুণাগুণ বাট সেটা নারকেলের মধ্যে পাওয়া যাচ্ছে না। নারকেলের মধ্যে যে গুণাগুণ সেটা আবার ডাবে পাওয়া যাচ্ছে না। তাহলে আরজির কাজটা হচ্ছে আমার বডিটাকে ডিটক্সিফিকেশন, অর্থাৎ যে আমাদের বডিও যে কাজটা করে সে ডিসচার্জ করে, বডি থেকে বের করার চেষ্টা করে। এক্সাক্টলি আমাদের আরজিতে এরকম কিছু উপাদান আছে যেমন পলিস্যাকারাইড, এডিনোসিন। পলিস্যাকারাইড হচ্ছে ওয়ান কাইন্ড অফ, বাংলা নাম হচ্ছে পরিষ্কারক, মানে ডিটারজেন্ট। তো আমরা ডিটারজেন্ট দিয়ে যেমন কাপড়-চোপড় পরিষ্কার করি, এক্সাক্টলি আমাদের পুরা বডিটাকে ডিটক্সিফিকেশন এর ক্ষেত্রে এই মাশরুমের আরজি, যেটা ৯০ দিনের বয়সের মাশরুমটা, সেটা খুব বেশি পরিমাণে কাজ করে। আর হচ্ছে জিয়াল, গ্যানেসিলিয়াম। গ্যানেসিলিয়াম হচ্ছে আমাদের বডিটাকে ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করে। মানে হচ্ছে কোন জিনিস আমার বডিতে অতিরিক্ত মাত্রায় থাকলে সেটাকে কমায় নিয়ে আসে, যেটা কম মাত্রায় আছে সেটাকে তার নিজস্ব জায়গায় নিয়ে আসে। তার মানে টোটাল আপ থাকলে সেটাকে ডাউন করে, ডাউন থাকলে সেটাকে আপ করে। তাহলে এই জ্ঞানধর্মা সাপোর্ট দ্য বডি, তার মানে মেইন কাজটাই জ্ঞানধর্মা করছে, সেটা হচ্ছে যে বডিকে ডিটক্সিফাই এবং ইনব্যালেন্স। চলেন একটু সামনের দিকে আগাই। প্রথম অবজারভেশন,
থিওরি। এটা হচ্ছে অবজারভেশন, মেডিকেল অবজারভেশন। অল হেলথ প্রবলেম of the human body arise from two main causes. অর্থাৎ এই ফুল হেলথ প্রবলেম, আমাদের বডিতে যত প্রবলেম আছে, আপনি যাহা একবারে পায়ের তালু থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত, এটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন যে ২ টা কারণে হয়। নাম্বার 1, নাম্বার 1 হচ্ছে টক্সিন, অর্থাৎ বিষ বডিতে অতিরিক্ত পরিমাণে থাকার কারণে। ২ হচ্ছে বডি ইমব্যালেন্স হওয়ার কারণে। এই, তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের বডিতে যত প্রবলেমই হচ্ছে, যত প্রবলেম আসবে, যত প্রবলেম হবে, সব প্রবলেমের মূল কারণ একটাই, সেটা হচ্ছে টক্সিন ঢুকছে বডিতে, টক্সিন রিডিউস হতে পারছে না। ১ম নাম্বার, দ্বিতীয় হচ্ছে যে আমাদের ইমব্যালেন্স বডিটা। তাহলে এখন কি করণীয়? সেকেন্ড স্টেজ, গেরোদার্মা সাপোর্ট দ্য বডি। এই মাশরুম আমাদের বডিটাকে টেক কেয়ার করে হেলথ প্রবলেম সলিউশনের ক্ষেত্রে। একটু খেয়াল করে দেখেন, কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যে বলছি আপনার হেলথ মেইনটেন্যান্স, আপনার কিভাবে ডিএক্সএন এর প্রোডাক্ট আপনাকে আপনার হেলথটাকে মেইনটেন্যান্স করবেন ডিএক্সএন প্রোডাক্ট দিয়ে। বিকজ এই মাশরুমটাকে বলা হচ্ছে কিং অফ হার্বস, মানে যতগুলা ন্যাচারাল খাবার আছে, যতগুলা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, তার মধ্যে কিং বলা হচ্ছে। তার মানে এটা কত বড় অর্জন! এটা কিন্তু আমাদের কথা না। এটা সারা পৃথিবীর রিসার্চ এর কথা। তো সেই জিনিসটাই আপনার বডিটাকে মেইনটেইন করতে পারে এই হেলথ প্রবলেমটাকে সলিউশন এর ক্ষেত্রে। তাহলে চলেন, তাহলে এখন আসেন এই থার্ড অবজারভেশন হচ্ছে এটা রিঅ্যাকশন এ কজেস caused by the body not a Ganoderma। দেখেন, এটা রিফ্লেকশনটা কি হবে? এই যে এ এটা আপনার অবজারভেশন, মাশরুম আপনার বডিতে কাজ করছে, অর্থাৎ আপনি কিছু জিনিস আপনি জানতে পারবেন, কিছু জিনিস আপনি অজানার মধ্য দিয়ে আপনি আ বুঝতে পারবেন। যেমন ধরেন ১ম কাজটা কি? যেমন কোন ব্যক্তির সে কোন প্রবলেম এখনো পর্যন্ত ফেস করে নাই। মানে রিফ্লেকশন আসে না। আমরা জানি প্রায় আমাদের আর্টারি গুলা যখন প্রায় 70% ব্লকেজ হয়, তখন কিন্তু আমরা উচ্চ রক্তচাপের বা 70% 60% তখন কিন্তু আমরা কিন্তু উচ্চ রক্তচাপের একটা ফর্মুলা বুঝতে পারি যে আমার এটা সমস্যা হচ্ছে। এটা আমরা কিন্তু এর থেকে কম যাদের 60% বা 50% আছে, তাদের কিন্তু কোলেস্টেরল আছে কিন্তু তারা সিম্পটম বুঝতে পারছে না। তার মানে এরা যখন মাসিক ইউজ করে তাদের কিন্তু ডিটক্সিফাই বডিতে হচ্ছে, আল্টিমেটলি কিন্তু সে বুঝতে পারছে না। তার মানে আমি বুঝানোর চেষ্টা করছি এই যে থার্ড অবজারভেশন এ, অর্থাৎ কিছু জিনিস আপনি বুঝতে পারবেন। যেমন নিচের দিকে আমি গেলে রিফ্লেক্সোলজি। রিফ্লেক্সোলজি যেটা সেটা হচ্ছে আপনি কিছু জিনিস রিফ্লেক্স করতে পারবেন। যেমন ফিজিক্যাল। যেমন অনেকেই যখন জ্ঞানোদার্মার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা ইউজ করার কারণে তার বডিতে অতিরিক্ত মেদ থাকলে সেটা রিডিউস হয়ে যাচ্ছে। বডিকে ইয়াং মনে হচ্ছে। একটা বডিতে চেহারার মধ্যে এক ধরনের রিফ্লেকশন আসতেছে ফিজিক্যালি। আরেকটা হচ্ছে ইমোশনালি। দেখা যাচ্ছে সে নিজেকে হেলথি মনে করছে, সবসময় প্রাণবন্ত, চঞ্চল। আগে যেরকম দেখা যাচ্ছে সপ্তাহের মধ্যে ৪ দিনই ঘরের মধ্যে শুয়ে থাকতো, সে এখন না। এখন দেখা যাচ্ছে লাফ-ঝাঁপ দিচ্ছে সে। তার একটা রিফ্লেকশন আসতেছে। মানে এটা হচ্ছে যে আপনার বডিতে কোন ধরনের প্রবলেম নাই। বাট এটা আপনার এক ধরনের রিফ্লেকশন আপনার ভিতরে কাজ করবে বা আপনি দেখতে পাবেন। আ সেকেন্ড হচ্ছে অ্যালাইনমেন্ট রিফ্লেকশন। মানে হচ্ছে আপনি এখানে এলমেট বলতে যেটা বোঝানো হচ্ছে, এলমেট হচ্ছে আপনি অসুস্থ, সিকনেস। আপনি দেখা যাচ্ছে মাশরুম ইউজ করার কারণে সেটা দেখা যাচ্ছে আপনি প্রিভেনশন। আপনি খুব দেখা যাচ্ছে ধীরে, ধীরে আপনি সুস্থ হয়ে উঠছেন। খুব দ্রুত ইমিউনিটি সিস্টেম বাড়তেছে, যেখানে আপনি বছরে আ আ বেশ কয়েকবার দেখা যাচ্ছে আপনি ডক্টরের কাছে যেতে হতো, মেডিসিন নিতে হতো। সেখানে দেখা যাচ্ছে আপনার এটা দিন, দিন কমতেছে। কারণ আপনার বডিতে ইমিউনিটি সিস্টেম বুস্ট হচ্ছে। আপনার গ্যাপিং গুলা ফিল আপ হচ্ছে। এটা হচ্ছে সিক পিপল দের কথাবার্তা বলছি। তার মানে একটা হচ্ছে সিক পিপল এরটা তো আপনি বুঝতে পারবেন যে আমার এই প্রবলেম ছিল, সেই প্রবলেমটা সলভ হইছে। এখন যাদের কোন প্রবলেম সে এখনো বুঝতে পারছে না, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে এই ধরনের রিফ্লেকশন গুলো আসবে। ফিজিক্যাল, মেন্টাল এই ধরনের একটা রিফ্লেকশন সে দেখতে পাবে। শুধু একটু চোখ কান খোলা রাখলে। এখন আসেন, এই মাশরুমটা আমরা যখন ইউজ করি তখন দেখা যাচ্ছে যেহেতু মাশরুমটা আমাদের আ আ ক্যাপসুল আকারে পাওয়া যায় আমাদের দেশে বা কিছু, কিছু দেশে পাউডার আকারে পাওয়া যায়। আমরা এটা কিভাবে ইউজ করব? এটা নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা আছে। কিন্তু দেখেন এটা তো ন্যাচারাল ফুড, গড গিফটেড। এটা আমরা ব্যবহার করার জন্য কোন ধরনের বাইন্ডিংস নাই। কারণ এটা ডোজেস না, এটা মেডিসিন না যে ডোজ মেইনটেইন করতে হবে। কিন্তু দেখেন এখানে দ্য ফোর্থ অবজারভেশন থিওরি হচ্ছে ডোজেস ইস ইন্ডিপেন্ডেন্ট। মানে আপনি স্বাধীনভাবে ইচ্ছামত সেটাকে আপনি ব্যবহার করতে পারেন। আপনি সকালে খাবেন, না রাতে খাবেন, খাবার আগে খাবেন, না পরে খাবেন। কোন ধরনের বাইন্ডিংস নাই। কারণ দিস ইস এ ফুড।
এটা হচ্ছে আগে মাথায় নিতে হবে। দিস ইজ ফুড। অর্থাৎ আপনি খাবার খেয়ে আপনার বডিটাকে মেইনটেইন করছেন প্রতিনিয়ত। তো সো এই যে জ্ঞানোদার্মা এটা হচ্ছে কিন্তু আমাদের খাবার, এটাও কিন্তু আমাদের বডিটাকে মেইনটেন্যান্স এর ক্ষেত্রে কাজে লাগাচ্ছি আমরা। তা আমাদের হেলথ মেইনটেন্যান্স। এখন আসেন এই একটা গাড়ি যদি আমরা মেইনটেইন করতাম, দেখা যাচ্ছে ৩ মাস ৪ মাস পর এটার পিছনে কত টাকা খরচ করতাম। এখন দেখা যাচ্ছে সে জায়গায় আমি আমার বডিটাকে মেইনটেন্যান্স এর জন্য আ কি করছি? এবং যারা এই ব্যাপারটাতে উদাসীন তারা একটা সময় দেখা যাচ্ছে ২০ বছর ৩০ বছর ভালোই কাটে। আল্টিমেটলি ৩০ এর পরে দেখা যাচ্ছে তাদের আর খুঁজে পাওয়া যায় না। দেখা যাচ্ছে ৩০ এর পরে তার অ্যাটিটিউড বা তার চলাফেরা হয়ে যায় দেখা যাচ্ছে ৫০-৬০ বছর, ৮০ বছর, ৯০ বছরে গিয়ে যেরকম সিম্পটম দেওয়া যেরকম আপনার দেখার কথা ছিল সেটা আপনাকে সেরকম মনে হচ্ছে। তো তার মানে আমরা বুঝতে পারছি যে মাশরুম ব্যবহারের জন্য কোন ধরনের বাইন্ডিংস নাই। ইট ইস ইন্ডিপেন্ডেন্ট এবং এটা সিচুয়েশন ওয়াইজ আপনি ইউজ করবেন। তো এখানে বলা হচ্ছে 1, 2, 4, 6 way of consumption আ কনজাম্পশন ফর জেনারেল হেলথ মানে সাধারণলি আমরা যারা আ একবারে সুস্থ আছি আমরা কিভাবে এটাকে ইউজ করব এইভাবে বলা হচ্ছে। তাহলে এটা বলা হচ্ছে যে ১ম সপ্তাহে আপনি ১ ফেয়ার ইউজ করবেন। মানে একটা করে। আ ২য় উইক আপনি ২ টা ২ টা করে ইউজ করতে পারেন। ৩য় উইক আপনি ৪ টা ৪ টা, ৪র্থ উইক এটা ৬ টা ৬ টা। এটার কেন এটা বলা হচ্ছে? এটার একটা গবেষণা আমাদের জ্ঞানোথেরাপিতে আসছে। সেটা হচ্ছে যে এটা ২১ দিন পর্যন্ত বডিটাকে স্ক্যান করে। অর্থাৎ ডিটক্সিফাই এর জন্য এটা বডি স্ক্যানিং করে। আ যেমন আপনি এয়ারপোর্টে যখন আসার সময় আপনার লাগেজটা দেখা যাচ্ছে স্ক্যান করা হয়। তখন বুঝা যায় যে ভিতরে কি আছে না আছে। তো তারপরে গিয়ে দেখা যাচ্ছে এটা ওপেন করা হয়। এক্সাক্টলি সেইম আমার বডিটাকে স্ক্যান করতে ২১ দিন সময় লাগে। I mean ৩ সপ্তাহের মতো। তারপরে দেখা যাচ্ছে এটা প্রায় ২ মাসের মতো এটা ডিটক্সিফিকেশন করে। বডিটাকে ক্লিন করার কাজ করে, পরিষ্কার করার চেষ্টা করে। এবং ৩ মাসের মতো এটা নতুন সেল, নিউ সেল আ কোষ অর্থাৎ আমাদের নতুন সেলটাকে জেনারেট করার জন্য কাজ করে। তার মানে এখানে বোঝার চেষ্টা করছি যে এভাবে যদি আমরা ইউজ করি, এখন দেখেন 4th উইক 6 পেয়ার করে বলছে। 4th উইক মানে হচ্ছে প্রায় ১ মাসের আগ মুহূর্ত ২১ দিনের পরে। কারণ তখন আপনার ডিটক্সিফিকেশন শুরু হয়। এজন্য। এখানে দেখেন নো রেসপন্স যদি কোন রেসপন্সই না পান তাহলে সেক্ষেত্রে ইনক্রিজিং ডোজ আপনার ডোজটাকে আপনার বাড়ায় দিতে বলতেছে। এবং ম্যানেজেবল সিচুয়েশন যদি থাকে তাহলে কন্টিনিউ করতে বলছে এবং নন ম্যানেজেবল সিচুয়েশন হলে যদি আপনার কাছে একটু খারাপ মনে হয় বা আপনি যদি একটু কমাইতে চান তাহলে সেটা দেখা যাচ্ছে আপনি কমায় নিয়ে আসতে পারেন। এখানে দ্যা টাইম ফ্যাক্টর ইজ মোর ইম্পোর্টেন্ট দ্যান ডোজ। আপনি এখানে সময়টাকে গুরুত্ব দিচ্ছে যে আপনি যেভাবে ইউজ করবেন এটা কন্টিনিউ ইউজ করা। কন্টিনিউ এটা গ্যাপ না দিয়ে এটা কন্টিনিউ ইউজ করলে তাহলে দেখা যাচ্ছে সবকিছু স্বাভাবিকভাবে হতে পারে ১ম অবস্থায়। তাহলে এটা হচ্ছে যে আমরা হেলথ মেইনটেন্যান্স এর ক্ষেত্রে। এখন আমি যে কথাগুলো বলছি তাইলে এ পর্যন্ত কি দাঁড়ালো? জ্ঞানোদার্মা দিয়ে আমরা যে হেলথ মেইনটেন্যান্স করব সেটা হচ্ছে হোল বডিকে মেইনটেন্যান্স করব। ২ হচ্ছে এটা প্রিভেনশন হিসাবে কাজ করবে। ৩ হচ্ছে আমাদের বডি ইস এ বেস্ট ডক্টর, সে বেস্ট ডক্টরকে সাপোর্টার হিসাবে কাজ করতেছে। তাহলে ৩ হচ্ছে আমাদের বডি সিক হওয়ার পিছনে ৪ হচ্ছে মানে বডি সিক হওয়ার পিছনে অসুস্থতার পিছনে ২ টা বিষয়। একটা বিষয় হচ্ছে যে আমরা আ টক্সিন আমাদের বডিতে ঢুকতেছে, ২ হচ্ছে আমাদের বডি ইমব্যালেন্স। তাইলে মাশরুম যে কাজটা করছে বডিকে ডিটক্সিফাই করছে, পরিষ্কার করছে। আর আরেকটা হচ্ছে যে ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করছে। তার মানে মাদার যে জায়গাটা যেটা খুবই ইম্পোর্টেন্ট সে কাজটাই কিন্তু মাশরুম থেকে আমরা পাচ্ছি। আর পাশাপাশি আমাদের খুব বেশি পরিমাণে দরকার এই বিষয়গুলাকে একটু খেয়াল রাখা যে আ আমরা অতিরিক্ত মাত্রায় ভাজা পোড়া জিনিসগুলাকে আমরা ৪ ভাগের ১ ভাগ খাবো। ধরেন আপনি প্রতি মাসে যে বা প্রতিদিন যে পরিমাণ খাবার খাওয়া হচ্ছে, তার মধ্যে ৪ ভাগের ১ ভাগ হচ্ছে আ মানে আ অ্যাসিডিক ফুড, আই মিন ভাজা বা এই জাতীয় কিছু হতে পারে। আর ৩ ভাগই হচ্ছে অ্যালকালাইন। অ্যালকালাইন মিনস হচ্ছে টোটালি ন্যাচারাল যে খাবারগুলো সেটাকে বলা হচ্ছে অ্যালকালাইন। অর্থাৎ অতিরিক্ত প্রসেস না। যেমন বার্গার বা এই জাতীয় জিনিসগুলো যেগুলা জাঙ্ক ফুড অতিরিক্ত প্রসেসিং ওখানে। এই জাতীয় জিনিসগুলাকে বলা হচ্ছে মূলত অ্যাসিডিক ফুড। যেখানে দেখা যাচ্ছে রেস্টুরেন্টে দেখা যাচ্ছে আমরা খুব মজা করে খাবার-দাবার করে আসি বেশি পয়সা দিয়ে। কিন্তু আল্টিমেটলি বাসায় আসলে খাওয়ার মানে আর ভালো লাগে না। কিন্তু বাসায় থেকে আমরা দেখা যাচ্ছে ডাল ভাত, আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছি কিন্তু আমরা হেলথি থাকতেছি। বিষয়টা হচ্ছে যে আ এটা বাসার খাবার কেন? বাসার খাবারটা হচ্ছে অ্যালকালাইন। আমরা অতিরিক্ত মাত্রায় প্রসেস করা খাবার খাচ্ছি না, অ্যাসিডিক খাবার খাচ্ছি না। তার মানে আমরা মনে রাখবো আজকে থেকে যে ৪ ভাগের যদি খাবার গ্রহণ করি তার মধ্যে ১ ভাগ হচ্ছে অতিরিক্ত ফ্রাই বা এই জিনিসগুলো খেতে পারি। আর ৩ ভাগ হচ্ছে আমরা আমাদের অতিরিক্ত প্রসেসিং না, ন্যাচারাল যে খাবারগুলো সেটাকে আমরা খাবো।
অ্যাসিডিক ফুডের মধ্যে যেমন সফট ড্রিঙ্ক। আমি আপনাদেরকে বলি যে সফট ড্রিঙ্ক এর ব্যাপারে আমি যেটুকু জেনেছি যে এটা শরীর থেকে ডিটক্সিফাই হতে নাকি প্রায় ৭ দিনের মতো সময় লাগে। মানে এটার মানে ইয়েটা আপনার টোটালি প্রায় 7 ডে মতো লাগে এটা আপনার বডি থেকে যেতে। তার মানে তখন থেকে আমি আর এই যে সফট ড্রিঙ্ক গুলা খাওয়া অনেকটা অফ করে দিয়েছি। বিকজ এটা অ্যাসিডিক ফুড এবং এটা এরপর দেখা যাচ্ছে অ্যালকালাইন ফুড। অ্যালকালাইন মিনস হচ্ছে বারবারই বলছি যেটা ন্যাচারাল অর্গানিক। আমরা সহজ অ্যালকালাইন মানে হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল খাবার। এটা যত বেশি থাকবো আমাদের বডিও ন্যাচারাল প্রাকৃতিক আমরা তত বেশি ভালো থাকবো। আর এখানে কাস্টমারদের জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট হিসেবে বলা হচ্ছে আরজিজিএল, আই মিন মাশরুম, স্পাইসি টি, তারপরে লেঞ্জি কফি, স্পারুলিনা মরিচ, এগুলাকেও বলা হচ্ছে যে অ্যালকালাইন ফুড। মানে এগুলো আপনি খেতে পারেন, এগুলো ন্যাচারাল, এগুলো আপনাকে বডিতে অ্যালকালাইন দিবে। বডিতে অ্যালকালাইন দিবে। এখন আসেন এই জিনিসগুলো আমরা অনেকেই বারবার জিজ্ঞেস করি যে ভাই এটার জন্য কি খাবো, এটার জন্য কি খাবো, এই ধরনের অনেক ধরনের প্রশ্ন আসে। তো আজকের আলোচনাটা হচ্ছে এনজাইম। এনজাইমটা আমরা অনেকে বুঝি না যে এনজাইম হচ্ছে আমাদের ডাইজেস্টিং যে প্রসেসটা বা ফুডটাকে কিভাবে ডাইজেস্ট করবে বডিতে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কাজটা হচ্ছে এনজাইম থিওরি। এখন দেখেন এখানে ডায়াবেটিস ইজ নট দ্য প্রবলেম। ডায়াবেটিস কোনো প্রবলেম না, দ্য ফুড ইজ প্রবলেম। ডায়াবেটিস প্রবলেম ইজ কজড বাই ফ্যানক্রিয়াস। এই যে ফ্যানক্রিয়াস আমাদের প্রবলেম হওয়ার কারণে মূলত হচ্ছে আমার বডিতে ডাইজেস্ট, অর্থাৎ আমাদের বডিতে এক ধরনের অর্থাৎ একটা অর্গান আছে যেটা অগ্ন্যাশয়, যেটা আমাদের বডিতে ইনসুলিন তৈরি করে। এখন এই অগ্ন্যাশয় যখন কাজ করা বন্ধ করে দেয় তখনই কিন্তু আমাদের বডিতে ইনসুলিনের ঘাটতি তৈরি হয়। আর তখন এই ইনসুলিনটাই কিন্তু আমরা কি বলছি যে বাইরে থেকে পুশ করতে হয়। আর এটা আগে যে সুগারটা যখন প্যানক্রিয়াসের ভিতরে যেত সেটাকে এখন রক্তে মিশে গেছে। যার কারণে এই অর্গানটা কাজ না করার কারণে রক্তে মিশে গেছে সুগার, দ্যাটস ওয়াই আমাদেরকে বাইরে থেকে ইনসুলিন দিতে হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম যে ডায়াবেটিস কোনো প্রবলেম না, এটা হচ্ছে প্রবলেম হচ্ছে ফুড প্রবলেম। তার এই প্যানক্রিয়াসটা নষ্ট হয়ে যাওয়ার পিছনে যে কারণটা সেটা হচ্ছে ডাইজেস্টিক প্রবলেম। আপনার মানে আপনি হজমটা ঠিকভাবে হয়নি। যেমন এই হজমের পিছনে কাজ করছে আমাদের লিভার। আমাদের এই ডাইজেস্টিক প্রবলেমের পিছনে সবচাইতে বড় ভূমিকা হচ্ছে লিভারের খাবার পাচ্ছে না, পুষ্টি পাচ্ছে না সবগুলা মিলে। এবং ইজ এ ফুড প্রবলেম। তাহলে আমরা এই যে লেক অফ এনজাইম অর্থাৎ এনজাইমের কারণেই হচ্ছে আমাদের এই মূলত এই প্রবলেমটা হচ্ছে। তাহলে আজকে জেনে গেলাম যে এনজাইমের অভাবে কি হতে পারে। তাহলে আমরা কি কনজিউম করতে পারি? যেমন ডিএক্সএন আরজিজিএল, ইকস, এটা হচ্ছে শরীরটাকে ডিটক্সিফাই করবে, ক্লিন করবে। স্পাইরুলিনা ইজ এ ন্যাচারাল ফুড এবং মোরিনজি কডিফাইড। তো মোরিনজি হচ্ছে সবচেয়ে বেস্ট এনজাইম। এখন তাইলে আমরা এখান থেকে একটা জিনিস জানলাম কি, অর্থাৎ এনজাইম হচ্ছে আমাদের বডিতে ডাইজেস্টিং সিস্টেমের জন্য অর্থাৎ স্টমাকের জন্য, হজম প্রক্রিয়ার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এনজাইম দরকার। আর এনজাইমের জন্য সবচেয়ে ভালো যে প্রোডাক্টটা সেটা হচ্ছে মোরিনজি, স্পারুলিনা আর জিজিএল কডিফাইন। তাহলে আমরা এই ৪টা প্রোডাক্টের মধ্যে যে কোনো প্রোডাক্ট চুজ করতে পারি আমাদের এনজাইমের জন্য। ২, গ্রিন থিওরি, দ্য সাইকেল অফ রেড ব্লাড প্রডিউসিং। এই যে অনেকের রক্ত অর্থাৎ এই যেটাকে আমরা বলছি হিমোগ্লোবিনের প্রবলেম, রক্ত স্বল্পতা। চলেন আমরা একটু রক্ত স্বল্পতা কখন হয়? হোয়েন রেড ব্লাড সেল ডাইজ, অর্থাৎ যখন রেড ব্লাড সেল মারা যায়। আসলে এটা কি? তখন স্পারুলিনা এই ক্ষেত্রে কি ভূমিকা পালন করতে পারে? চলেন, ইটস সেন্ট টু স্পাইরুলিন। এটা এটা আপনার কি করে? স্পেন ফর ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন মিন্স হচ্ছে এটা হচ্ছে যে আপনার পচনশীল। মানে এটা খুব দ্রুত পচে যায়। এবং ইট সেন্ড টু লিভার ফার্দার ডিকম্পোজিশন, অর্থাৎ লিভারকে সেটা পাঠায়। এবং ফাইনালি কিডনি হুইচ প্রডিউস হরমোন, কিডনি এটাকে প্রসেস করে, প্রডিউস করে হরমোনের জন্য। এবং বোন মেরু অর্থাৎ প্রডিউস হিমোগ্লোবিন। এই যে হিমোগ্লোবিনের যে স্বল্পতা অর্থাৎ হরমোনাল যে প্রবলেম, আমরা যদি একটু খেয়াল করি যে হরমোনের প্রবলেমের কারণে কি কি প্রবলেম সচরাচর হয় আমরা দেখেন। প্রথম কথা হচ্ছে দেখা যাচ্ছে একটা মানুষ অনেক বেশি মোটা, সে অনেক কিছু না খেয়েও দেখা যাচ্ছে এই মোটা, ফুলতেছে ফুলতেছে ফুলতেছে। আবার দেখা যাচ্ছে একটা মানুষ সারাদিন গালের মধ্যে খাবার রেখে দিছে কিন্তু দেখা যাচ্ছে বডি চিকনা লিকলিকে। তার মানে কারণ হচ্ছে অ্যাকচুয়ালি তার এই প্রবলেমটা হচ্ছে হরমোনাল প্রবলেম। এরপরে দেখা যাচ্ছে আবার পুষ্টিহীনতার কারণে আমাদের এই যে হিমোগ্লোবিনের প্রবলেম দেখা যাচ্ছে, যেটার কারণে মহিলারা অনেক বেশি পরিমাণে এবং থ্যালাসেমিয়া যারা আছে তারা দেখা যাচ্ছে এই যে হিমোগ্লোবিনের কারণে রক্ত স্বল্পতা প্রচুর।
হ্যাঁ? এদের ক্ষেত্রে দেখাচ্ছে এবং এই আ তারপরে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে অনেকের দেখা যাচ্ছে চুল দাড়ি প্রবলেম। দেখা যাচ্ছে অনেকের ছেলে কিন্তু দেখা যাচ্ছে দাড়ি নাই। আবার দেখা যাচ্ছে অনেকের মেয়ে হয়েও দাড়ি গজাচ্ছে। এই যে অস্বাভাবিক একটা আচরণ এটা কিন্তু হরমোনাল ইমব্যালেন্স। এই ইমব্যালেন্সটা কাজ করতে পারে আমি আগেই বলেছি আমাদের মাশরুম আর্টিজিয়াল আর সাথে যদি স্পারুলিনা দেয় দেখা যাচ্ছে সেটা খুব রেড ব্লাড রেড ব্লাড প্রডিউস করতে পারে। হুম? এটা একটা বিষয়। এটা হচ্ছে যে এখন তাইলে হোয়াট ইস দ্য গুড ফর ইউর স্টমাক ইজ গুড ইউর ফেস। আপনার জন্য কি হতে পারে স্টমাকের জন্য ভালো? তো আপনার খাবারের জন্য কোনটা ভালো? যেটা হচ্ছে যে মাশরুম এবং স্পাইরুলিনা, মরিঞ্জি এগুলো হচ্ছে আপনার স্টমাক, আপনার বডির জন্য ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করার জন্য সবচেয়ে গুড প্রোডাক্ট। আর ফেসটাকে অর্থাৎ বাইরের অর্থাৎ আমাদের একটা হচ্ছে ভিতরের, একটা হচ্ছে বাইরের। বাইরেরটা হচ্ছে দেখা যাচ্ছে আমরা অনেকে চামড়ার যত্ন নিতে রাজি না। স্কিনের যত্ন নিতে রাজি না। খুব কম ব্যক্তি আছে স্কিন কিন্তু দেখেন আগুনে যখন পুড়ে যায় মানুষ, তখন দেখা যাচ্ছে এটার যখন প্রায় 70% বা 60% পুড়ে যায়, তখন কিন্তু সে ডেঞ্জারের জোনে থাকে। 50% পুড়লেও সেখানে কিন্তু ডেঞ্জার। তার কারণ কি? কারণ হচ্ছে স্কিন হচ্ছে আপনার প্রটেকশন, প্রটেক্টেড এরিয়া। তো প্রটেকশন যদি আপনার নষ্ট হয়ে যায়, তাইলে দেখা যাচ্ছে কি হয়? ডিএক্সএন এর যে সাবান এটাতে প্রচুর ক্ষারের পরিমাণ নাই বললে চলে। ক্ষার নাই। তার কারণ হচ্ছে আপনি যখন মুখের মধ্যে ইউজ করবেন তখন দেখবেন অন্যান্য সাবান ইউজ করার পরে এটা দেখবেন মুখে একটা ছিলে যায়। তার মানে ক্ষার আছে প্রচুর। কিন্তু ডিএক্সএন এ সাবানে ক্ষার না থাকাতে আপনি মুখটা ওইরকম ছিলে না। শুষ্ক। তার মানে আপনি মুখের দিকে বুঝতে পারছেন। তাহলে হোল বডির অবস্থা কি? এই সাবান অর্থাৎ ক্ষারলেস এটার মধ্যে কোনো গন্ধ নাই, সেন্ট নাই। এটা হচ্ছে আপনার স্কিনের জন্য বাইরের প্রোটেকশন এর ক্ষেত্রে সাপোর্ট করবে। তাতে করে দেখা যাচ্ছে খুব অল্পের মধ্যে আপনি অ্যালার্জি বা একজিমা এই টাইপের স্কিন ডিজিজ গুলা থেকে রে রিল এ ইয়ে মুক্তি পাবেন। এবং এরপর দেখেন ম্যাসেজ অয়েল। ম্যাসেজ অয়েল হচ্ছে স্কিনের জন্য বেস্ট বলব। বিশেষ করে বাচ্চাদের জন্য চমৎকার। কারণ একটা নবজাত শিশু যখন জন্মগ্রহণ করে তখন দেখা যায় তার স্কিনটা থাকে অনেক সফট এবং এটার মধ্যে যেকোনো কিছু হতে পারে। আমরা যদি মেসেজ অয়েল ইউজ করি তাতে করে দেখা যাচ্ছে আমাদের স্কিনে যে যদি কোনো প্রবলেম মানে স্কিনে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থাকে সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। বিকজ আ কেনোডার্ম হচ্ছে কিং অফ হার্বস। যতগুলা কিং অর্থাৎ আছে তার মধ্যে কিং। ঠিক সেম শ্যাম্পু। অর্থাৎ স্কিনের যে স্কিন রিলেটেড বাইরে যে প্রোডাক্ট গুলো এগুলো হচ্ছে যে আপনার জন্য ন্যাচারাল অর্গানিক আপনি বাইরের স্কিনটাকে ক্লিন রাখতেছেন আর ভিতরের ইমিউনিটি সিস্টেম বুস্ট করার জন্য ডিএক্সএন এর মধ্যে সবচেয়ে সেরা প্রোডাক্ট কিং প্রোডাক্ট আছে এবং স্পারুলিনা এবং এবং মরিঞ্জি। তো সো এখন প্রশ্ন হচ্ছে যে ষাট কে এটা ইউজ করতে পারে? এই ব্যাপারে অনেকের অবজারভেশন। ডক্টর লিমের বক্তব্য হচ্ছে হোম টু টোম। আপনি একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবাই ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতে পারে। বিকজ 100% প্রোডাক্ট ডিএক্সএন ন্যাচারাল। কোন কেমিক্যাল না, এটা ড্রাগ না যে মেইনটেন্যান্স এর জন্য আপনাকে কি করতে হবে? করতে হবে। তাহলে ১ম হচ্ছে প্রেগন্যান্ট ওমেন। এরা কিন্তু চাইলে যেকোনো প্রোডাক্ট ইউজ করতে পারে না। তাদের ক্ষেত্রে ডিএক্সএন প্রোডাক্ট খুবই চমৎকার হতে পারে। আমি একটা এক্সাম্পল আমরা বিয়ে করেছি আমি প্রায় ১.৫ বছর হলো। আমার একটা বেবি আছে মাত্র ৮০ দিনের মতো হলো বয়স আজকে। আজকে আপনাদেরকে বলি যে প্রেগন্যান্ট এ থাকা অবস্থায় আমার ওয়াইফকে আমি অনায়াসে আপনার মাশরুম, আ রোজে আমাদের এই যে স্পারুলিনা কন্টিনিউ সে প্রেগন্যান্সি থাকা অবস্থায় ইউজ করেছে। তাতে করে দেখাচ্ছে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে তার হিমোগ্লোবিন যে প্রবলেম হয় অর্থাৎ মহিলারা বাচ্চারা যখন কনসেপ্ট করে তাদের তখন হিমোগ্লোবিনের প্রবলেমটা প্রায় 99% এর ক্ষেত্রে দেখা যায়। এই হিমোগ্লোবিন বুস্টিং এর ক্ষেত্রে স্পারুলিনা খুবই দুর্দান্ত কাজ করে। এটা আনবিলিভেবল। দেখা যাচ্ছে একটা প্রেগন্যান্সি ওম্যান যদি প্রতিদিন ১০ টা স্পারুলিনা নেয়, ছোট ক্যান্ডি ১০ টা। আমার মনে হয় দেখা যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমার বেবিটা নরমাল ডেলিভারি হয় এবং বেবি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সুস্থ আমরা ভোগ করছি। আর বাচ্চার ক্ষেত্রে যেটা বলব সেটা হচ্ছে যে, যেদিন থেকে আমার বেবি জন্মগ্রহণ করেছে সেদিন থেকে আমরা মেসেজ অয়েল ইউজ করা শুরু করেছি। বাচ্চা গোসল করার সময় দেখা যাচ্ছে ডিএক্সএন এর যে সাবান ইউজ করাচ্ছি। তার কারণ আমি এটুকু জানি যে গ্যানাজি সাবানটার মধ্যে অন্তত ক্ষার না থাকাতে ওর স্কিন কখনো ড্রাই হবে না। আর মেসেজ অয়েল ইউজ করাতে দেখা যাচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে যে মাতৃদ্রব্যের যেই ইয়েগুলো থাকে এগুলো খুব অল্প সময়ের মধ্যে ২ থেকে ৩ দিনের মধ্যে একবারে পরিষ্কার হয়ে যায় স্কিন। এটা একবারে লাইভ জীবন্ত। এবং ১ মাসেরও কম বয়সে আমি বাচ্চাকে মোরিঞ্জি ইউজ করা শুরু করেছি। মোরিঞ্জি যেহেতু আপনারা জানেন ননি ফলের জুস। এটা স্টমাকের জন্য প্রিয়। অর্থাৎ বাচ্চারা যখন পেটে ব্যথা করে অনেক সময় কান্নাকাটি করে বা ডাইজেস্ট ঠিকভাবে হয় না।
তাদের জন্য কিন্তু সেই ১ মাসের কম বয়স থেকে আমরা কিন্তু ননি ফল অর্থাৎ মরিঞ্জিটাকে একটু, একটু করে ইউজ করাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ নিজে খুবই গুড। এবং ফাইনালি এই ২ টা তো আমি আমার বাচ্চাদের ক্ষেত্রে বলছি। আর ২ হচ্ছে আ ২ হচ্ছে আপনার স্কুল গোয়িং চিলড্রেন। হ্যাঁ, স্কুল গোয়িং চিলড্রেন আ দেরকে আ আ স্কুল গোয়িং চিলড্রেনদের ক্ষেত্রে যেটা বলছি, অনেক বাচ্চারা আছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। দেখবেন অল্পতে দেখা যাচ্ছে ঠান্ডা, কাশি, সর্দি, জ্বর এই ধরনের প্রবলেম গুলা পড়ে। অর্থাৎ তাদের ইমিউন সিস্টেমটা বিশেষ করে সিজারের বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি হয়। আপনি তাদেরকে যদি স্পাইরুলিনা, মোরিনজি এই ২ টা প্রোডাক্ট ইউজ করা হয়, দেখবেন তাদের আগে যেরকম হসপিটাল টু বাসার যে একটা দৌড়াদৌড়ি থাকবে, সেই জিনিসটা কিন্তু থাকবে না। বিকজ ডিএক্সএন এর ১ম কথা হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে ন্যাচারাল অ্যাজ এ ফুড এবং এই মরিঞ্জি দেওয়ার কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেমটা অনেক বুস্ট হয়ে গেছে। স্পারুলিনা তার বডিটাকে ব্যালেন্স করে ফেলতেছে। এবং বাচ্চাদেরকে আমরা যদি জিএল ও দিতে পারি, তাদের জিএল আরজি না, জিএল টা দিতে পারি। বিকজ বাচ্চাদের যেহেতু টক্সিনের ঢোকার পরিমাণ কম ছিল বা ঢোকার কোনো ওয়ে ছিল না নতুন তাদের জন্য আমরা আরজিটা বাদ দিয়ে জিএল দেওয়া যেতে পারে। এরপরে দেখাচ্ছে চাইনিজ পিপল যারা এদের দেখাচ্ছে সবসময় খাবারের একটা বিড়ম্বনা যারা স্টুডেন্ট। দেখা যাচ্ছে সকালে সকালবেলা বাসা থেকে খেয়ে গেছে রাতে ৪টা বাজে বিকাল ৪টা ৫টা বাজে এসে বাসা খাচ্ছে। এদের হেলথ এর উপর বড় একটা চাপ পড়ে। এদের জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট হতে পারে খুবই দুর্দান্ত। যেমন স্পাইরুলিনার মধ্যে যেমন সে চাইলে কিন্তু তার ব্যাগে স্পাইরুলিনা রাখতে পারে বা স্পাইরুলিনা সিরিয়াল কিন্তু রাখতে পারে। দুপুরবেলা দুপুর হয়ে গেছে সে লাঞ্চে হয়তোবা আসতে পারেনি বা দেখা যাচ্ছে সে স্পাইরুলিনা একটা সিরিয়াল সাচেস কিন্তু সে একটা ০.৫ লিটার পানির মধ্যে কিন্তু গুলে খেতে পারে। তার দুপুরবেলা লাঞ্চের যে সময়টা সে লেট করতেছে, সে সময়টা কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারে সে। ম্যারিড কাপল এদের ক্ষেত্রে ঠিক সেম। সিনিয়র সিটিজেন যারা আছে, ম্যারিড কাপল যারা এদের জন্য প্রচুর পরিমাণে প্রোটিন দরকার। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আ আমি বলব যেটা হচ্ছে স্পারুলিনা হচ্ছে রেডিমেড প্রোটিন। আ স্পারুলিনা রেডিমেড প্রোটিন আমরা আ ইউজ করতে পারি। কারণ এটা ডাইজেস্ট খুব তাড়াতাড়ি হয় বডিতে। এরপর হচ্ছে সিনিয়র সিটিজেন যারা, হ্যাঁ, তারা অনেক সময় অনেক খাবার আছে যারা ডাইজেস্ট করতে পারে না। তাদের জন্য এনজাইম প্রোডাক্ট দরকার। যেমন মরিঞ্জি, স্পারুলিনা, আরজিনিল এগুলো দিলে তাদের কি হবে? বডিটা মেইনটেন্যান্স করতে পারবে তারা। হেলথি থাকবে। আর সিক পিপল যারা আছে, সিক পিপল এর ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে উম আ আপনার অসুস্থ রোগীদেরকে যদি আমাদের প্রোডাক্ট গুলো আমরা দিই, তাহলে কি হবে? সেটা হচ্ছে সে ডাক্তারের ট্রিটমেন্ট, ডাক্তারের পরামর্শের পাশাপাশি যেহেতু সে সিক, আর সিকনেস এর কারণ আমরা বুঝতে পারছি যে কারণ হচ্ছে তার বডিতে টক্সিন ঢুকছে যেটা একটা স্টেজে গিয়ে টিউমার বা ধরেন কোলেস্টেরল লেভেল বা ফ্যাটি লেভেল বা ইউরিক অ্যাসিড আ করে ফেলছে। সেটাকে ডিটক্সিফাই করার জন্য আমাদের এই প্রোডাক্টটা কাজ করতে পারে। পাশাপাশি ডক্টরের মেডিসিন তাকে সাময়িক রিল্যাক্সেশন দিবে এবং পাশাপাশি সুস্থতা খুব দ্রুত সে সুস্থ উঠতে পারবে। তাহলে আমরা বুঝতে পারছি এতে এই ৭ ক্যাটেগরির কাস্টমার যদি আমাদের থাকে, তাহলে আমার মনে হয় দেখেন তো সবাই তার মানে সবাই ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করতেছে। মায়ের পেটে থেকে বাচ্চাও যেমন ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করতে পারছে এবং সে আপনার ডেথ অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আম মৃত্যুর বিফোর ডেথ অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত সে কিন্তু ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করতে পারছে। তো এটা এটা হচ্ছে যে ডিএক্সএন প্রোডাক্টের রেশিও। সো আমি এবার আপনাদেরকে যেটা বোঝার চেষ্টা করতেছি বা বলার চেষ্টা করতেছি আমার যে আলোচনাটা। তো ডিএক্সএন এর শুধু কি আরজিজিএল? অনেকে দেখাচ্ছে আরজিজিএল এর কথা বলে যে মাশরুমের কথা বলে। আ আমি শুধু এটুকু বলব যে এই যে কথাটা বললাম, আ মাশরুমের যে কথাটা বললাম যেমন এই যে কোলেস্টেরল এর কারণে এই যে রক্ত চলাচল যে নালীগুলো এগুলো দেখাচ্ছে ফেটি তৈরি হয় যেটাকে কোলেস্টেরল বলছি বা ফেটি হয়। যার কারণে ব্লাড সার্কুলেশন আপনার কমে যায়। যার কারণে আমাদের এনার্জি লেভেল কমে যায়। আমাদের আ আ কর্মক্ষমতা কমে যায়। আমরা দুর্বল হয়ে পড়ি এবং এটার জন্য একসময় আমাদের মেডিসিন নিতে হয়। ডে বাই ডে সেটা মৃত্যুর আগ পর্যন্ত চলে। সো ডিএক্সএন প্রোডাক্ট যেটা করবে সেটা হচ্ছে যে এগুলাকে ডিটক্সিফাই ক্লিন করার ক্ষেত্রে আপনার কাজ করবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বিল্ডিং এর ক্ষেত্রে অনেক বেশি কাজ করবে। সো আ এখন এই রেড মাশরুমের অনেকে দেখাচ্ছে মাশরুমের ক্যাপসুল নিতে সে অভ্যস্ত না বা দেখাচ্ছে সে নিতে পারছে না। তো আপনি যদি আ মাশরুমের কফি খান, সেক্ষেত্রেও কিন্তু মাশরুম আপনার বডিতে ঢুকতেছে। আপনি মাশরুমের ব্লাক কফি খান, সেক্ষেত্রেও ঢুকতেছে। আপনি লেঞ্জি কফি খান, সেক্ষেত্রেও ঢুকতেছে। আপনি কোকোজি খান, সেক্ষেত্রেও ঢুকতেছে। সাবান ইউজ করেন, সেখানেও রেড মাশরুম পাচ্ছেন। টুথপেস্টেও পাচ্ছেন, মেসেজ অয়েলেও পাচ্ছেন।
তার মানে প্রায় 70% প্রোডাক্টে আপনি মাশরুম পাচ্ছেন। তার মানে আপনি মাশরুম খান, অর্থাৎ লাগান, যেখানেই করেন না কেন সে আপনি বেনিফিটেড, মাশরুমের বেনিফিটেড পাচ্ছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এর বাইরে হয়তো দেখা যাচ্ছে আপনার কসমেটিক সিরিজের মধ্যে কিছু অ্যালোভেরা সিরিজ আছে, আপনি ইউজ করতে পারেন। এখন তার মানে আমি যেটাকে বোঝানোর চেষ্টা করছি, মাশরুমের প্রোডাক্ট গুলা, অর্থাৎ স্পারুলিনা সিরিয়াল বলেন আপনি, আহ স্পারুলিনা সিরিয়ালের কথা যদি বলি, স্পারুলিনার মধ্যে বেশ কয়টা আইটেম আছে, যেমন স্পারুলিনা সিরিয়াল, স্পারুলিনা ট্যাবলেট। তো আপনি মেন কথা হচ্ছে যে এই দুইটা আইটেমের মধ্যে যে আইটেমটাই আপনি ইউজ করেন না কেন, অর্থাৎ যেভাবে আপনি ইউজ করেন, আপনার সুবিধা মতো আপনি ইউজ করেন, আপনি সেম রেজাল্ট পাবেন। আর বিশেষ করে আমরা এখানে যারা মিডল ইস্ট থেকে আসছেন, আমি একটা জিনিস খুঁজতেছিলাম, সেটা হচ্ছে যে আহ, যারা মিডল ইস্ট থেকে আসছেন, জয়েন করেছেন এখানে, অনেকে আমি বলবো যে হচ্ছে যে স্পারুলিনা সিরিয়াল, অনেকে মিডল ইস্টে নতুন প্রোডাক্ট হিসেবে ইন করেছে স্পারুলিনা সিরিয়াল। এটা যে কত দুর্দান্ত প্রোডাক্ট! আপনারা যারা স্পারুলিনা পাউডার আছে, অনেকে স্পারুলিনা পাউডার কনজিউম, দুপুর আপনাদের যে ছোটখাটো নাস্তার যে পিরিয়ডটা, আপনারা হালকা নাস্তা নিতে পারেন, এবং সবচেয়ে গুড ইয়ে হতে পারে, গুড ফুড হতে পারে আপনাদের জন্য, সেটা হচ্ছে যে স্পারুলিনা সিরিয়াল। স্পারুলিনা সিরিয়াল, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দিস ইজ গুড। এই যে স্পারুলিনার মধ্যে দুইটা আইটেম, একটা হচ্ছে স্পারুলিনা ক্যান্ডি, একটা হচ্ছে স্পারুলিনা পাউডার, একটা হচ্ছে স্পারুলিনা সিরিয়াল। সো যেটাই নেন আপনি, বিশেষ করে মিডল ইস্টে যারা আছে, স্পারুলিনা সিরিয়াল ইজ গুড। এটার 30টা সাচেস থাকে, আপনি প্রতিদিন অন্তত একটা করে সাচেস নেন, একদিকে আপনার পেটও ভরবে, অন্যদিকে আপনার টোটাল পুরা ফুড ব্যালেন্সিংটা আপনি পেয়ে যাবেন। তো আমি অন্তত আজকে যে আলোচনাটা করেছি, সেই আলোচনাটার মূল এজেন্ডা ছিল যে আমরা মূলত এই মাশরুমের প্রোডাক্ট আমাদের বডিতে কি কাজ করতে পারে। আমরা যেহেতু আরজিজিএল বা মাশরুম সম্পর্কে বুঝতে পারছি এবং আমাদের বডি সিকের কারণ বুঝতে পারছি, আমার বিশ্বাস আপনাদের যে প্রশ্ন, অনেকের যে প্রশ্ন, বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু আপনি এখান থেকে পেয়ে গেছেন, এবং এটা আপনি কাজে লাগাইতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি আমার এই জ্ঞানোথেরাপি প্রোগ্রাম